ড্রামার শুরুতে আমরা এখানে দেখি শাওবিকে যে দৌড়াচ্ছে, কারণ তার পেছনে জঙ্গলের কিছু বন্য প্রাণী লেগে পড়েছিল। আসলে সে তার বন্ধুদের সাথেই ছিল, কিন্তু সেই দুই বন্ধু কোথায় যেন হঠাৎ উধাও হয়ে যায় তাকে একা রেখে। আর এখানে নিজের প্রাণ বাঁচাতে বাঁচাতে সে একটা পুরনো মন্দিরের ভিতরে ঢুকে পড়ে। তখন তার মনে হতে থাকে যে হয়তো এটা এমন একটা জায়গা যেখানে সে নিরাপদ অনুভব করতে পারবে, আর এখানে এখন আর কেউ আসতে পারবে না। এমনটা বলতে বলতে সে পুরো মন্দিরটা ঘুরে দেখতে শুরু করে। ঠিক তখনই তার সামনে একটা পেইন্টিং চোখে পড়ে, সেই পেইন্টিং যার ভেতরের মানুষটাকে সে তার স্বপ্নেও দেখত। তখন তার মনে হতে থাকে কোথাও কি আমার সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটছে। আর ঠিক যখন সে সেই পেইন্টিংটা ছুঁয়ে দেয়, তখন পেইন্টিংটা তাকে জোরে ধাক্কা দেয়, কারণ তার ভেতর থেকে এক শক্তিশালী ডিমন বেরিয়ে আসে যার নাম লিরাং। লিরাং একই গতিতে শাওবিকে নিজের দিকে টেনে নেয় এবং তাকে দেখেই চিনে ফেলে সেই অতীত জীবনের কথা, যা ছিল একেবারে প্রাচীন ঐতিহাসিক সময়ের। তখন শাওবি ছিল শাসা নামে পরিচিত এবং সে ছিল এক ডিমন হান্টার। তখন সে লিরাংয়ের সাথে লড়াই করেছিল এবং তাকে এই পেইন্টিংয়ের ভিতরে বন্দী করে দিয়েছিল। লিরাং এখানে শাওবিকে বলতে শুরু করে, তোমার কি মনে হয় তুমি যদি আমাকে এই পেইন্টিং থেকে বের করো, তাহলে আমি ভুলে যাব যে তুমিই আমাকে এক ডিমন হান্টারের মতো পেইন্টিংয়ের মধ্যে বন্দী করেছিলে? ঠিক তখনই শাওবি তার হাতে থাকা সাপটাকে লক্ষ্য করে। সে সেই সাপের কথা শুনতে পারছিল, আর সাপটা তাকে বলছিল ওকে মেরে ফেলো। শাওবি সাপটাকে দেখেই সরে যায় এবং চিৎকার করতে শুরু করে। সে জিজ্ঞেস করে, তুমি কে, আর এসব কি বলছো? এখানে লিরাং মনে করতে থাকে যে এই মেয়েটা ইচ্ছে করেই অজুহাত দিচ্ছে যাতে আমি তার কথায় ভুলে যাই এবং সময় নষ্ট করি। তারপর সে আবার আমাকে কোনো পেইন্টিং বা গাছের মধ্যে বন্দী করে ফেলবে, তাই সে তার উপর প্রতিশোধ নিতে তাকে মেরে ফেলতে চায়। কিন্তু তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ঠিক যখন সে শাওবির গলা চেপে ধরে, তখন হঠাৎ লিরাং নিজেই ব্যথা অনুভব করতে শুরু করে। তখন সে তাদের দুজনের হাতের ট্যাটু লক্ষ্য করে, যা একদম একই রকম। এর মানে এখন তাদের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে গেছে, আর যদি শাওবির সামান্য আচরও লাগে, সেই ব্যথাও লিরাং অনুভব করবে। শাওবি একটা বড় লাঠি তুলে নিয়ে দূরে সরে যায়। সে বলে, দেখো আমার কাছে আসবে না, না হলে সত্যিই তোমাকে মারব, আমি মার্শাল আর্ট জানি। এদিকে লিরাং ভাবতে থাকে যে হয়তো এই মেয়েটার স্মৃতি হারিয়ে গেছে, আর এখন সে এক ভীতু মেয়ে হয়ে গেছে। সে ধীরে ধীরে তার পেছনে আসে। শাওবি তখনও চিৎকার করে যাচ্ছে। লিরাং তাকে বলে, চুপ থাকো, এখন আমার জীবন তোমার উপর নির্ভর করছে। আমি আমার প্রতিশোধও নিতে পারবো না, তাই তোমাকে খুব সাবধানে থাকতে হবে। মনে রেখো, তোমার শরীরে সামান্য আঁচড়ও লাগা চলবে না। শাওবি ভাবতে থাকে, এ কেমন ডিম্যান, আগে আমাকে মারতে চাইছিল আর এখন আমাকে রক্ষা করছে। সে ভাবে আগে এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে, তাই সে শুধু মুখে মুখে লিরাংকে প্রতিশ্রুতি দেয় যে সে তার কথা মেনে চলবে। এদিকে আমরা দেখি তার সেই দুই বন্ধু, একজনের নাম মিনি এবং ছেলেটির নাম জি, যে আসলে শাওবির ফিয়ান্সে। তারা দুজন সেই গর্তের ওপর দাঁড়িয়ে কথা বলছিল, যেখান দিয়ে শাওবি নিচে পড়েছিল। মিনি জিকে বলছিল, মানতেই হবে জি, তোমার আইডিয়াটা একদম দারুণ ছিল। এখন সুপরিবারে সবকিছু তোমার হয়ে যাবে, তারপর আমরা বিয়ে করে একসাথে জীবন কাটাবো, আর পৃথিবীর কোনো শক্তি শাওবিকে খুঁজে পাবে না, কারণ এটা এমন একটা পোর্টাল যেখানে একবার কেউ ঢুকলে আর কখনো বের হতে পারে না। ততক্ষণে শাওবি সেখান থেকে পালিয়েও যায়। লিরাং মনে মনে ভাবে এই মেয়েটা তার ফিয়ান্সের প্রতি কতটা বিশ্বস্ত, অথচ সে নিজেই জানে না যে তার ফিয়ান্সে তার সম্পত্তি পাওয়ার জন্যই তার জীবন নিতে চাইছে। এদিকে সাপটা লিরাংকে বলে যে মেয়েটা অনেক আগেই পালিয়ে গেছে। লিরাং বলে, কোনো সমস্যা নেই, পালাতে দাও, সে বেশি দূর যেতে পারবে না, শেষ পর্যন্ত আমাদের আবার দেখা হবেই। এরপর আমরা দেখি লিরাং তার বাড়িতে ফিরে এসেছে। 100 বছর পর সব স্টাফ তাকে স্বাগত জানাচ্ছে।